জঙ্কুক নিজের চাহিদা মেটাতে থেকে ওইভাবে ফেলে চলে যায়। এই কদিনে তের শরীর যেন অবশ হয়েছে। তে কোনো রকমে তার ভারী শরীরটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় এবং নিজে ফ্রেশ হয়ে এসে বিছানায় আবার শুয়ে থাকে। সেদিন বিকেল বেলাতে যখন বিছানায় শুয়ে আছে তখনই হুট করে দরজায় শব্দ হয়। তে তাকে দেখে সুহু এসেছে, সাথে জিমিনও। সুহু ঘরের ভিতর প্রবেশ করে উড়াদুরা ডান্স করতে থাকে। সুহুর সাথে জিমিনও তাল মিলিয়েছে, চোখে চশমা পরে ইচ্ছে মতো ডান্স করতে থাকে। তে তো পুরো এদের কাজ দেখে হতভম্ব হয়ে রয়েছে, হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তে এদের অদ্ভুত মার্কা ডান্স দেখে একসময় না পেরে পেট চেপে হাসতে থাকে। তাদের হাসাহাসি আর ডান্স শেষ করার পর সুহু বলে ওঠে, ও ওই গুন্ডা ভাই 10 দিনের জন্য দেশের বাইরে গেছে, এবার আমরা স্বাধীন। তে সুহুর কথা শুনে এতটাই খুশি হয় যে নিজের অবস্থান ভুলে গিয়ে লাফ দিয়ে ওঠে, অথবা শরীরের ব্যথায় আবার কাছুমাছু হয়ে বসে পড়ে। তের মাথায় একটা চিন্তায় আছে যে 10 দিন সে অনেক স্বাধীন থাকবে। সে নিজের ইচ্ছে মতো বসতে পারবে, উঠতে পারবে, হুটহাট তার উপর কেউ ঝাঁপিয়ে পড়বে না, কারো ভয়ে ভীত হয়ে থাকতে হবে না। কিন্তু তাতে কি, মাফিয়াটা যাবার আগে থেকে না হাঁটার অবস্থায় করে রেখে গেছে, যেন সে বেশি নাড়াচাড়া করতে না পারে। তে বড় করে শ্বাস ছাড়ে, যেন অনেকদিন সেই শান্তির শ্বাস নেওয়া হয়নি। হার্টলেস মাফিয়াটা থেকে 10টা দিন মুক্তি পাবে, এটাই তো অনেক। তে নিজের ভাবনা থেকে বের হয়ে সুহুর কথা শুনে, বউ বউ আমি তোমার সাথে আজকে রাতে বেলা ঘুমাবো। একগাল হেসে সুহুকে ধাতস্থ করে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথেই থাকবে। আর জিমিনও প্রচন্ড খুশি, কারণ তার যখন ইচ্ছা সে তের সাথে এসে গল্প করতে পারবে, আর কারো ভয়ে থাকতে হবে না। তে জিমিন সুহু আরো কিছুক্ষণ গল্প করে। একসময় সন্ধ্যা হয়ে যায়। সুহু আর জিমিন পাগল হয়ে যায় তারা ছাদে উঠবে তেকে নিয়ে। তেও আর দ্বিমত পোষণ করে না, কারণ সে অনেকদিন ধরে খোলা আকাশটা দেখা হয়নি। তে জিমিন আর সুহুর পিছু করতে থাকে। তে যে জায়গা দিয়ে যাচ্ছে ছাদে, তে যেন ভুলে যাচ্ছে এত বড় বাড়ি মনে হচ্ছে যেন কোনো একটা রাজপ্রাসাদ। তারা ছাদে গিয়ে উপস্থিত হতে তের মুখে হাসি ফুটে ওঠে, চোখ দুটো বড় বড় হয়ে যায় বিস্ময়ে। এত বড় ফুলের বাগান, চারপাশে শুধু ফুল আর ফুলের সমাগম। চারদিকে ফুলের গন্ধে মোমো করছে। খোলা আকাশ, তার উপর এত বড় ফুলের বাগানের সামনে দাঁড়িয়ে আছে। খুশিতে তার চোখ চিকচিক করে ওঠে। জিমিন তে সবটাই খেয়াল করে, তাই সে একটা গাছ থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে তের হাতে দেয়। ভাবি দেখো, তুমি এই ফুলটার চেয়েও বেশি সুন্দর। তে একটু হালকা হাসে। তেরা যে পাশে দাঁড়িয়ে ছিল সেটা ছাদের একটা পাশ, সে পাশে শুধু ফুলের বাগান ছিল আর একটা ছেলেকোটার ঘর ছিল। হঠাৎই ওই ছেলেকোটার ঘরের পিছন থেকে টুংটাং আওয়াজ শব্দ হয়। সুহু আর জিমিন একে অপরের মুখের দিকে তাকায়। সুহু বলে ওঠে, ও জিমিন আপু, ওইটা কিসের শব্দ? আমি কি জানি এটা কিসের শব্দ, মনে হচ্ছে গিটারের শব্দ। চলতো দেখি কি গিটার বাজাচ্ছে। এ বলে তারা তিনজন চিলেকোটার ঘরের দিকে এগিয়ে যায় এবং এক পাশে গিয়ে দেখে সুগা বসে বসে গান গাচ্ছে। তখনই সুহু ডাক দিয়ে বলে, দাদা ভাই, তোরা এইখানে? আমরা একটু ঘুরতে এসেছিলাম। ও ভাই, একটা গান গাও না আমার বইয়ের জন্য। সুগা হালকা হাসে, অথবা তের চোখের দিকে তাকায় আর গান গাইতে শুরু করে। জিমিনও সুগার চোখের দিকে তাকায়। মেয়েটা সুগাকে প্রচন্ড ভালোবাসে। সুগার তা অবশ্য জানা আছে, তবুও সে ইচ্ছে করে মেয়েটাকে ইগনোর করে তার হৃদয় রক্তাক্ত করে। জিমিন সুগার দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখে সুগা তের চোখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। জিমিনের সেই দৃষ্টি খুব ভালোভাবে চেনা আছে। জিমিন তের দিকে তাকাইতেও অপলক দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে আছে। দুজনে এই অবস্থা দেখে জিমিনের চোখে আপনা আপনি পানি চলে আসে। কি করে সহ্য করতে পারবে তার ভালোবাসার মানুষটা অন্য একজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ সে এতদিন ধরে তার পিছু পিছু ঘুরছে, সে তাকে পাত্তাই দিচ্ছে না। গান শেষ করে সুগা একবার জিমিনের দিকে তাকায়। জিমিনের চোখের জল সে স্পষ্ট দেখতে পায়, তবুও সে ছাদ থেকে চলে যায় গটগট করে নেমে। জিমিনও আরেক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে চোখের পানি মুছতে মুছতে সে ছাদ থেকে দৌড়ে নেমে যায়। সুহু আর তে তো হা করে তাকিয়ে থাকে। কি হলো আবার এদের? আবার কি হলো? আচ্ছা বউ, চলো আমরা চলে যাই। হ্যাঁ চলেন জামাই সাহেব, আমরাও চলে যাই। রাত ঠিক 9:30। জিন এসে তের রুমে খাবার দিয়ে যায়, কারণ তে নিচে যায় না। তে খাবার দাবার খেয়ে বসে থাকে। এমন সময় সুহু তার রুমে আসে এবং তের সামনে বরাবর বসে।
বউ, আমি কি স্বপ্ন দেখছি? মানে আমি তোমার সাথে ঘুমাবো, এটা কি ভাবা যায়? আচ্ছা বউ, তোমাকে আমি একটা গল্প শোনাই। জানো, আমাদের এখানে একটা ভ্যাম্পায়ার আছে। কি বলছো? এসব মিথ্যা কথা সুহু। না বউ, এটা সত্যি। আমাদের স্কুলের একটা স্যারকে রক্ত শূন্য অবস্থায় আমাদের বাড়ির সামনে দেখা গেছে। এমনকি আমাদের বাড়ির একটু দূরেও একটা মহিলাকে মেরে ফেলে রেখেছে। তের কেন জানি একটু একটু ভয় লাগছে, তবুও সে প্রকাশ না করে সুহুকে বলে, আচ্ছা সুহু শোনো, আজকের মতো অনেক গল্প হয়েছে, কালকে তো তোমার সকালে স্কুল আছে, তাড়াতাড়ি চলো ঘুমিয়ে পড়ে, অনেক রাত হয়েছে। সুহু মাথা নেড়ে সায় দেয় এবং বাধ্য ছেলের মতো বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ে। তে ডোর লক করে লাইট অফ করে সুহুর পাশেই শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায় কিছুক্ষণের ভিতরেই। মাঝরাত কারো গরম নিঃশ্বাসে তের ঘুম ভেঙে যায়। তের মুখের উপর যেন কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। তের শরীরে কেউ টাচ করছে এমন মনে হচ্ছে, ঘাড়ের কাছে তীক্ষ্ণ কিছু দিয়ে আঘাত করার ব্যথা পাচ্ছে। তে ছটফট করছে, আপ্রাণ চেষ্টা করছে নিজের চোখ খোলার জন্য, কিন্তু কিছুতেই খুলতে পারছে না। তে মাথায় একটা কথাই নিউরনের মতো বারবার ছুটে বেড়াচ্ছে, সুহুর একটু আগে বলা ভ্যাম্পায়ারের কথা। তাহলে কি সত্যি তাদের রুমে ভ্যাম্পায়ার এসেছে? তে হাতরে সুহুকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সুহুকে কোথাও খুঁজে পাচ্ছে না। তের ভয়টা এবার আরো ঘাড়ো হয়। তের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তের কপাল বেয়ে ঘাম ঝরে পড়ে। তে পরপর কয়েকবার সুহুকে ডাকে, কিন্তু সুহুর কোনো সারা শব্দ না পেয়ে সে অন্ধকারের মধ্যে আস্তে আস্তে বিছানা থেকে নেমে দাঁড়ায়। অন্ধকার হাতরে আস্তে আস্তে দরজার পাশে গিয়ে লাইটের সুইচ অন করে। ভীত হরিণীর ন্যায় চোখগুলো দিয়ে চারপাশে সতর্ক দৃষ্টি পোষণ করে। কই, দরজা তো লাগানো, সব তো ঠিকঠাকই আছে। তাহলে তার যে একটু আগে মনে হলো কেউ রুমে আছে, তাহলে কি সবটাই স্বপ্ন ছিল? তাহলে সুহু কোথায়? তারপর তে দৃষ্টি যায় বিছানার উপর। সুহু তার পায়ের কাছে ছিটপটাং হয়ে শুয়ে রয়েছে। তে যেন হাঁপ ছেড়ে বাঁচে। আর কি ভাবছিল এতক্ষণ? তে বেড টেবিলটার থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে পুরোটা খেয়ে ফেলে আর নিজেকে স্বাভাবিক করে বাতি জ্বালিয়ে শুয়ে পড়ে। তে মনে করে ওই সব সুহু ভ্যাম্পায়ারের কথা বলে। তে মনে মনে অনেক ভয় পেয়েছে আর এগুলো স্বপ্ন, তাই তে আবারও ঘুমিয়ে পড়ে। এভাবে হাসি খুশি খুনসুটির মাঝে কেটে যায় আরো কয়েকটা দিন। একদিন সকালে তে মনমরা হয়ে বসে থাকে বেলকনিতে। এমন সময় সুগা আসে তার পাশে এবং চেয়ারে বসে। তার হাতে দুটো কফির মগ ছিল। একটা কফির মগ তের হাতে ধরিয়ে দেয় আর অপরটিতে সে নিজে চুমুক দেয়। তে অন্যমনস্ক কফিতে চুমুক দিতেই সুগা বলে ওঠে, তে, আর ইউ ওকে? আমি ঠিক আছি সুগা। জেকে বাড়িতে নিয়ে আজ 7 দিন হতে চলেছে। এই 7 দিনের ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সাথে পরিবর্তন হয়েছে তে আর সুগার সম্পর্কটাও। তাদের সম্পর্ক এখন বন্ধুত্বে রূপান্তরিত হয়েছে। তে সুগার প্রথমে ব্যবহার আচরণ দেখে মুগ্ধ হয় এবং তার বন্ধুত্বে সম্পর্ক গড়ে ওঠে। সুগা মানুষটা অত্যন্ত ভালো এবং মেয়েদেরকে অনেক সম্মান করে, সেই দিকটাই তের কাছে অনেক ভালো লাগে। তারা প্রতিদিনই একসাথে বসে কফি খায় আর গল্প করে। তে অন্যমনস্ক হয়ে কফিতে চুমুক দিচ্ছে। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে আর মাত্র 2 দিন, তারপরে আবারও তাকে বন্দিনী বানিয়ে দেবে ওই মাফিয়াটা। ওই হার্টলেস মাফিয়াটার অত্যাচার আবার তার উপর শুরু হয়ে যাবে। হঠাৎ গায়ে হালকা ধাক্কা লাগতে তের হুশ। তে, আর ইউ ওকে? আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে কখন থেকে ডাকছি, তবে আপনি সাড়া দিচ্ছেন না। কিছু কি হয়েছে বলুন আমাকে। তে নিজেকে আর সামলে রাখতে পারে না, সে ফুপিয়ে কান্না করে দেয় আর আকুতিভরা কণ্ঠে সুগাকে বলতে থাকে, সুগা আমি আর পারছি না, আমি এখানে বন্দিনী হয়ে থাকতে, প্লিজ আমাকে মুক্ত করুন এখান থেকে, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো সুগা। কান্নার তোপে মেয়েটার গলায় কথা আটকে আসছে, চোখ মুখ লাল হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে। সুগার যেন মনে হচ্ছে তার বুকটা ফেটে যাচ্ছে। সে খুব করে চাচ্ছে তের চোখের জল মুছিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরতে, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে যে আমি আপনাকে তাড়াতাড়ি মুক্ত করবো এখান থেকে। কিন্তু সুগা তা পারলো না, কারণ সামনে থাকা ফুলটাকে ছোঁয়া তার জন্য নিষিদ্ধ। এই যে মিস, দাঁড়ান, আজকে আপনার কাজ এত তাড়াতাড়ি শেষ?
আপনি কি চলে যাচ্ছেন এখন? জিমিনের কথায় ভয়ে আটকে উঠলো মেয়েদের পোশাক পরে তো তে। কি হলো, কথা বলছেন না যে? তে সর্বাঙ্গ কেঁপে ওঠে। তে মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে। এমন সময় পেছন থেকে কারো কণ্ঠস্বর ভেসে এলো। জিমিন, তুই এখানে কি করছিস? মেয়েদের সাথে ঘরে চল, মা কল করেছে, তোর সাথে কথা বলবে। লিসার কথা শুনে জিমিনও চলে যায় লিসার পিছু পিছু। তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তে মেয়েদের পোশাক পরে তারপর হুডি পরে নিজের মুখ কভার করে রাখার ফলে জিমিন তে মুখ দেখতে পায়নি। জিমিন চলে যেতে তে সতর্ক চোখে চারিদিকে তাকায়, দেখে কেউ নেই। তে সময় আর নষ্ট না করে দৌড় দেয় মেন গেটের উদ্দেশ্যে। মেন গেট পার হওয়ার সময় তে শরীর যেন চলতেই যাচ্ছিল না, সরাসরি অবশ হয়ে আসছিল। তে ভয়ে ভয়ে আল্লাহকে স্মরণ করতে করতে মেন গেট পার হয়। মেন গেট পার হতেই তের খুশি আর দেখে কি তার নিজেকে মনে হচ্ছিল ও একটা স্বাধীন পাখির মতো উঠতে ইচ্ছে হচ্ছিল সেই আকাশে। তে আরেকটু সামনে আগায়, সামনে এগোতে দেখে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। তে চুপচাপ সেই গাড়ি থেকে উঠে বসে। গাড়িটা চলতে থাকে। অনেকটা রাস্তা পার হবার পর গাড়িটা থেমে যায়। তে গাড়ি থেকে নেমে একটু সামনে এগিয়ে দেখে সুগা একটা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে বিশাল ফুলের বুকেট। ওয়েলকাম ম্যাম। বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু এই মেয়েদের ড্রেসে খুব একটা খারাপ লাগছে না। আপনি নিজেই তো মেয়েদের পোশাক কার্ড জোগাড় করে দিয়েছেন আর বলেছেন আমাকে পরার জন্য, এখন আবার আপনি এই কথা বলতেছেন? হয়েছে ম্যাম, আপনাকে আর গাল ফুলাতে হবে না। এবার চলুন তো গাড়িতে উঠে বসুন। তে আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। তে আপনি বসুন, আমি এখনই খাবার নিয়ে আসছি। এই বলে সুগা গাড়ি থেকে নেমে বেরিয়ে যায়। অনেকক্ষণ হয়ে গেছে, সুগা আসার নাম নেই। তের যেন গাড়িতে দমটা বন্ধ হয়ে আসে, তাই সে গাড়ি থেকে নেমে গাড়ির এক পাশে দাঁড়ালো। হঠাৎই তার চোখ পড়লো রাস্তার ওই পাশে দাঁড়ানো একটা বাইকারের উপর। কালো জিন্স, কালো শার্ট পরা, মাথায় হেলমেট পরা। সে বাইকে হেলান দিয়ে ফোন টিপছে। আর তখনই এই বাইকারটাকে দেখতে কয়েকশোটা মেয়ে চলে আসে। হুট করে কোথা থেকে কয়েকশো লোক এসে মেয়েগুলোকে সরিয়ে দেয়। হঠাৎ এর কানে কিছু বাজে কথা আসলো। সে দেখে কয়েকটা ছেলে তাকে টিস করে কথা বলছে। দেখ মামা, মালটা কিন্তু সেই ওকে যদি একদিনের জন্য পেতাম, ওকে তো আমার একটা রাতের জন্য হলেও চাই। কি হচ্ছে এখানে? তে আপনি এখানে কেন? আপনাকে না গাড়ি থেকে নামতে বারণ করেছি? আসলে দম বন্ধ লাগছিল তো তাই। আচ্ছা, গাড়িতে বসুন, খাবার এনেছি, খেয়ে নেন। খাবার খেয়ে তারপরে কথা বলবো, ঠিক আছে? খাবারের প্যাকেটটা খুলতেই খুশি হয়ে যায়, কারণ এখানে তের সব পছন্দের খাবার। সে খাবারগুলো মন দিয়ে খেতে থাকে আর সুগা অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। এদিকে কি দেখছেন? খাবার খাচ্ছেন না যে? হ্যাঁ, এখনই খাচ্ছি, আপনি খেয়ে নেন। তারা কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তে খেয়াল করলো তাদেরকে ওই বাইকারটা ফলো করছে। তে সুগাকে বলে গাড়ির স্পিডটা কমিয়ে দেয়। বাইকারটা কাকে জানি একটা টেক্সট করে তাদের পাশ কাটিয়ে চলে যায়। আর সুগাও আবার গাড়ির গতি বাড়িয়ে দেয়। তারা নির্জন রাস্তা পেরিয়ে একটা শহরের মতন জায়গায় এসে পৌঁছায়। তাদের পৌঁছাতে বেশ অনেকটা রাত হয়ে যায়। তে এবার প্রচন্ড ক্লান্ত লাগছে। সুগা গাড়িটা এক সাইডে দাঁড় করায়। মোবাইল স্ক্রিনের নামটা দেখতেই তার কলিজা যেন শুকিয়ে যায়। সে ভয়ে ভয়ে কলটা ধরার আগেই কেটে যায় আর একটা টেক্সট আসে। তে আপনি বসুন, আমি না একটু পরেই আসছি। আচ্ছা ঠিক আছে, প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আমার ভয় করে একা একা। প্রায় অনেকক্ষণ যাবৎ ধরে তে অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছিল। তে এবার বাইরের দিকে তাকাতেই খুশি হয়ে যায়। সেখানে অনেকগুলো জোনাকি পোকা জলজল করছে। তে এবার জোনাকি পোকাগুলোকে ধরার জন্য গাড়ি থেকে বেরিয়ে যায় আর সেখানে পিছু পিছু করতে থাকে। সে গাড়ি থেকে এতটাই দূরে চলে এসছে যে তের খেয়াল নেই। তখনই তের হঠাৎ মনে হলো যে দুইটা মাতাল লোক তার পিছন পিছন আসছে। তে দেখে ভয় পেয়ে যায়।